নমস্কার। ভাষা ও ভবিষ্যৎ আয়োজিত কথায় কথায় অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি বিশ্বজিৎ পান্ডা। আপনারা জানেন ভাষা ও ভবিষ্যৎ কথায় কথায় এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা আড্ডা দিয়ে কথা বলি। আজকে আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক এবং সত্যজিৎ বিশেষজ্ঞ দেবাশিস মুখোপাধ্যায়। দেবাশিস দা, আপনাকেও আমরা আমাদের এই শোয়ে স্বাগত জানাচ্ছি। নমস্কার। আজকে প্রথম পর্ব। আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রশ্নে চলে আসছি। আপনারা বুঝতে পারছেন আজকে দেবাশিস দা আছেন মানে আজকের এই অনুষ্ঠানে ছুঁয়ে থাকবেন, ঘিরে থাকবেন সত্যজিৎ রায়। সত্যজিৎকে ঘিরেই প্রায় বলা যেতে পারে আজকে আমাদের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু। আমরা সরাসরি চলে আসি সত্যজিৎ বিশেষজ্ঞ দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আপনার কাছে আমি জানতে চাইবো আপনার যে পরবর্তীকালে সাহিত্য চর্চা, গবেষণা, সত্যজিৎকে নিয়ে কাজ করা, খুব ছোটবেলায় আপনার বাড়িতে কি সাহিত্য সংস্কৃতি চর্চার কোনো পরিবেশ ছিল? একদমই না, সেভাবে একদমই ছিল না। আসলে আমার বাবা রেলে কাজ করতেন এবং আমরা 4 ভাই 2 বোন। ফলে আলাদা করে স্কুল পাঠ্য বইয়ের ছাড়া অন্য বইপত্র সেভাবে খুব একটা আমাদের বাড়িতে আসতো না। আমার স্মৃতিতে মনে আছে বাবা একবার আমাকে একটা সন্দেশ কিনে দিয়েছিলেন, সন্দেশ পত্রিকা, একবারই। আর তবে হ্যাঁ, লাইব্রেরি থেকে বাবা বই নিয়ে আসতেন, মায়ের বই পড়ার শখ ছিল। কিন্তু বুঝতেই পারছেন যে এই বিরাট সংসারকে সংসারের কাজ করে পড়ার সময় খুব কম পেতেন, ফলে সেভাবে চর্চা একদমই ছিল না। ও আচ্ছা, মানে সেইভাবে পড়াশোনার চর্চা ছিল না, অথচ পরবর্তীকালে আপনি অসামান্য যেসব কাজ করেছেন তার সঙ্গে লেখাপড়ার একটা বিরাট যোগ, নিরন্তর তন্নিষ্ঠভাবে বই পড়ার একটা যোগ রয়েছে। আপনার নামের সঙ্গে সঙ্গে যে অনুষঙ্গটা আমাদের মধ্যে চলে আসে তিনি হচ্ছেন সত্যজিৎ রায়। দেবাশিস মুখোপাধ্যায় নামটি বললেই সত্যজিৎ রায়ের কথা মনে পড়ে যায়, কারণ তাকে নিয়ে আপনার অধিকাংশ কাজকর্ম। তো এই সত্যজিৎ রায়ের প্রতি আপনার আগ্রহ জন্মালো কিভাবে? দেখুন, আমরা প্রথমে আমার জন্ম এবং কৈশোর, স্কুল লাইফ সবটাই শ্রীরামপুরে কেটেছে। শ্রীরামপুরে আমি বাংলা আর ইংরেজি পড়তে যেতাম নিখিলেশ গোস্বামী বলে একজন মাস্টারমশাইয়ের কাছে, আমরা টাকুদা বলতাম। আর নিখিলেশ গোস্বামী হচ্ছে শ্রীরামপুরের গোস্বামী পরিবারে, মানে বুঝতেই পারছেন খুবই অভিজাত পরিবারে একজন মানুষ। তার কাছে পড়তে যেতাম। তা তিনি পড়াশোনার বাইরেও নানা ধরনের বইপত্রের কথা বলতেন। এবং আমার মনে আছে একবার আমি পড়া হয়ে গেছে, আমার প্রচন্ড বৃষ্টি পড়ছিল বলে বাইরে যেতে পারিনি। টাকুদার 2 মেয়ে, ছোট মেয়ে, আমি মিতুলদি বলতাম, মিত্রা গোস্বামী। তা মিতুলদি আমাকে হঠাৎ কথায় কথা বললেন, তুই প্রতিদ্বন্দ্বী দেখেছিস? তখন প্রতিদ্বন্দ্বী রিলিজ করেছিলেন 1971 সাল। প্রতিদ্বন্দ্বী দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বলি ইন্টারভিউ দেখেছিস? আমি বললাম হ্যাঁ। বললো কোনটা ভালো লেগেছে? আমি বললাম ইন্টারভিউ। তো উনি আমাকে বুঝিয়েছিলেন যে ইন্টারভিউ চাইতে প্রতিদ্বন্দ্বীটা কেন ভালো। আর একটা বলেছিলেন যে তুই বৃষ্টিতে চুপচাপ বসে রয়েছিস, তুই এই বইটা পড়। বলে আমাকে বলে, তুই ফেলুদা পড়েছিস? আমি বললাম না। বলে, তুই ফেলুদা জানিস না? আমি বললাম না। বলে, বাদশাহী আংটি বইটা পড়তে দিলেন। আমি ওইখানে বসে পড়া শুরু করলাম এবং ওই একই দিনে বাদশাহী আংটি এবং প্রতিদ্বন্দ্বী, এই দুটো যেভাবে আমার মস্তিষ্কে মিতুলদি ঢুকিয়ে দিয়েছিলেন, সত্যজিৎ আমার মনে গেঁথে গিয়েছিল। এবং আমি পরে হায়ার সেকেন্ডারি পাশ করলাম, করার পর আমার যেটা মনে হয়েছিল যে সত্যজিৎ রায়কে একটু বুঝতে হবে। এবং সেই বছরেই ঘরোয়া বলে একটি পত্রিকা বেরিয়েছিল, সত্যজিৎ সংখ্যা। আমি সেইটি কিনি এবং কেনার পর এবং সেখানে দেশি বিদেশি বেশ কিছু চিত্র সমালোচকের সমালোচনা ছিল সত্যজিতের বিভিন্ন ফিল্মের। তা আমি সেইটা পড়ে কিছুটা বুঝি, বেশিটাই বুঝতে পারিনি। এবং বিদেশি যে সমালোচকদের লেখা ছিল তাদের কোনো পরিচয় ছিল না। এবং কৌতূহলবশত আমি ওদের একটি চিঠি লিখি ঘরোয়ায়। এবং তখন ওদের চিঠিপত্রতে একটা সেরা চিঠির পুরস্কার থাকতো। আমার চিঠিটা পুরস্কার পেয়ে যায়। তো বুঝতেই পাচ্ছেন, ক্লাস 11-এ পড়া একটি ছেলে, তার চিঠি বেরোচ্ছে, তার নাম বেরোচ্ছে মুদ্রিত
অবস্থায়। ফলে আমি কি বলবো, আপ্লুত হয়ে পড়ি এবং সত্যজিৎ আমার মনের মধ্যে গেঁথে যায়। তার আগে যে সত্যজিতের ছবি দেখিনি তা নয়, কিন্তু গুপিগাইন দেখেছি, গুপিগাইন বাঘাবাইন শ্রীরামপুরের মানসী সিনেমা হলে এসেছিল। কিন্তু ঠিক আছে, ভালো ছবি, এন্টারটেনমেন্ট, এইটুকুই। কিন্তু সেটা নিয়ে চর্চা করার ব্যাপারে আমার তখন কিছু আগ্রহ হয়নি। ফলে এই দুটি ঘটনা, মিতুলদির বোঝানো এবং ঘরোয়া, আমাকে সত্যজিতের প্রতি একটা আগ্রহ তৈরি করে দেয়। এবং ঠিক আছে, সেটা চলছে, যেখানে সত্যজিতের সম্বন্ধে লেখা বেরোচ্ছে, পড়ছি। আহ, ওনার তো সন্দেশ তো সেভাবে পড়তাম না, পেতামও না। 1976 সালে আমি লাইব্রেরি সায়েন্স পড়তে যাই, বিএলএ, বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনে। ওদের একটা বিষয় ছিল বিবলিওগ্রাফি, এবং বিবলিওগ্রাফিতে দুটো জিনিস ছিল, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস মানে বিভিন্ন, যে কোনো একটা বিষয় নিয়ে আমাকে বাঁচতে হতো, এবং সেই বিষয়টাতে কি কি বই আছে বা কি কি পত্রিকা আছে, স্পেশাল আর্টিকেল, এইসব নিয়ে একটা বিবলিওগ্রাফি প্র্যাকটিক্যাল করতে হতো। কিন্তু তখন আমার মনের মধ্যে সত্যজিৎ এমন ভাবে জড়িয়ে আছে, আমি বিষয় হিসেবে সত্যজিৎ রায় বেছে নিয়েছিলাম। তখন মাস্টারমশাইরা বলেছিলেন, সত্যজিৎ রায় তো কোনো সাবজেক্ট হলো, এটা তো কোনো সাবজেক্ট না, মানে ফিজিক্স কেমিস্ট্রি তার কোনো সাব ডিভিশন এরকম ভাবে বেছে নিতে হতো। তাই আমি বললাম, কেন, সত্যজিৎ রায় তো ডিভিশন সাব ডিভিশন করা যায়। তো মাস্টারমশাই জিজ্ঞেস করেন কিভাবে। আর ওনার ফিল্ম আছে, ওনার ড্রয়িং আছে, ওনার লেখা আছে, এইভাবে যদি করা যায়। তো বলছে, ঠিক আছে, তুমি ভেবেছো যখন, করো, দেখা যাক কি হয় ব্যাপারটা। তা আমি সেটাকে আহ, করলাম। করে বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটে গিয়ে ওনার বিষয়ে বইপত্র এবং পত্র পত্রিকা, ওনার বিষয়ে আর্টিকেল, এই সব সংগ্রহ করতে শুরু করলাম। এবং পরীক্ষার জন্য মোটামুটি একটা বিবলিওগ্রাফি প্র্যাকটিক্যাল একটা বিষয় তৈরি করে ফেললাম। এবং সেইটাই হচ্ছে আমার প্রথম একটা সায়েন্টিফিক্যালি সত্যজিৎ চর্চা শুরু হলো। এই হচ্ছে আমার প্রথম সূত্রপাত বলা যেতে পারে। আপনার সঙ্গে সত্যজিতের সরাসরি যোগাযোগ ব্যক্তিগত হুম, স্তরে, ওই হুম। কাজটার সূত্রে আপনি গিয়ে যোগাযোগ করলেন, বা ওইটা যদি বলেন একটু। হ্যাঁ, সেটা হচ্ছে, আমি বিভিন্ন, মানে এত লোকের সঙ্গে যোগাযোগ করেছি এই বিষয়টার ব্যাপারে। সে বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউটের যারা ডিরেক্টর ছিলেন, সদস্য ছিলেন, ও সত্যজিৎ রায়ের বন্ধু, সত্যজিৎ রায়ের সঙ্গে যারা কাজ করেছেন, এরম ভাবে যোগাযোগ করার মধ্যে পার্থ বসু আনন্দবাজারে কাজ করতেন। আহ, তার কথা শুনে তার সঙ্গে গিয়ে যোগাযোগ করি, এবং তিনি ছিলেন সত্যজিতের পারিবারিক বন্ধু, এবং সন্দীপ রায়ের গৃহশিক্ষক। উনি তখন পাঠভবনে পড়াতেন, আর আনন্দবাজারে পরে কাজ করেন, এবং সুকুমার রচনাবলীর সত্যজিতের সঙ্গে সহ সম্পাদক ছিলেন। তো ওই পার্থ বসুর সঙ্গে যোগাযোগ আহ, যখন করি আমি, পার্থ বসু আমার কাজটা দেখেন উনি, আমি দেখাই, এবং দেখে উনি বলেছিলেন, তুই আমাকে, আর উনি খুব সহজে তুই তোকারি করতে পারতেন। তা উনি বললেন যে, তুই সত্যজিৎদার সঙ্গে দেখা করেছিস, মানিকদার সঙ্গে? আমি বললাম, না না, ওরে বাবা, ও আমি প্রশ্নই নেই, আমি ভাবিও নি দেখা করব বলে। আমার কাজটা যতটুকু দরকার করেছি, এবার কাজটা মানে বাড়াচ্ছি, ওই জন্যই আপনাদের সঙ্গে দেখা। তো উনি বললেন যে, উম, ঠিক আছে, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, তুই গিয়ে একদিন দেখা কর। এবং আমি আমি ততদিনে কিন্তু পার্থদের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছে, মাঝে মাঝেই যাই। আর ওইরকম একটা, ধরুন, আমি তো শ্রীরামপুর মানে মফস্বল থেকে যাচ্ছি, ফলে আনন্দবাজারের মতো একটা অফিস, ফলে একটা অস্বস্তি ছিল, আবার ভালো লাগাও ছিল, এবং সেখানে বিখ্যাত মানুষজনদের দেখতে পাচ্ছি। ফলে আমার যাওয়ার আগ্রহটা খুব বেড়ে গিয়েছিল। তা যাই হোক, তা উনি একটা চিঠি লিখে দিলেন, তা আমি একদিন গিয়ে ওনার সঙ্গে দেখা করেছিলাম। এবং আমার মনে আছে, উনি 7টায় টাইম দিয়েছিলেন, আমি ঠিক 7টায়, আমি নিচে অপেক্ষা করছিলাম। আর যখন ঠিক 7টা বাজে, তখন গিয়ে কলিং বেল টিপেছিলাম, ওই আহ, আমাদের 1 নম্বর বিশপ ডেফ্রয় রোডে। তা আমার, বুঝতেই পারছেন, আমার তো মানে প্রায় ঘামছি, আমার হাত ঘেমে যাচ্ছে নার্ভাসনেসে, জামাগুলো ঠিকঠাক করছি। এবং কিন্তু
ঢুকেই প্রথমেই যেটা বললেন, উনি বললেন, হ্যাঁ হ্যাঁ এসো এসো পার্থর কাছে, আমি তোমার অনেক কথা শুনেছি, তুমি তো একটা চমৎকার কাজ করছো, বলে আমি ওনার সঙ্গে কথাবার্তা শুরু করি। এই হচ্ছে আমার সূত্রপাত। অভিজিৎ দাশগুপ্তকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলছেন, যে সত্যজিৎ বলছেন যে আমার কাজের কম্পেন্ডিয়াম দেবাশিস মুখোপাধ্যায়, এইরকম একটা ব্যাপার বলেছেন। এবং আরো বহুজনকে বিভিন্ন সময়ে আমরা যে সূত্রে দেখেছি, কোনো তার সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে তিনি আপনাকে রেফার করতেন, আপনার কথা বলতেন। তো সেইটা শুনে আপনার কেমন লাগতো? আমি বলি প্রথমে, না, অভিজিৎ দাশগুপ্ত আমাকে ঠিক এই কম্পেন্ডিয়াম শব্দটা বলেননি। এটা অভিজিৎ দাশগুপ্ত হচ্ছেন কলকাতা দূরদর্শনের প্রথমে ডেপুটি ডিরেক্টর, পরে ডিরেক্টর হয়েছিলেন, পরে নিজেও একটা চ্যানেল খুলেছিলেন। অভিজিৎ দাশগুপ্ত সত্যজিৎ রায়ের টিভিতে যে অনুষ্ঠানগুলো হতো তার প্রযোজক ছিলেন, ফলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এবং যখন সদ্গতি করছেন সত্যজিৎ রায়, তখন তার পুরো দেখভালটা কিন্তু অভিজিৎদা করতেন। ফলে অভিজিৎদার সঙ্গে সত্যজিৎ একটা ভালো সম্পর্ক ছিল, এবং উনি বিভিন্ন সময়ে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করেছেন, কথাবার্তা বলেছেন, এবং একটা ইন্টারভিউ নিয়েছিলেন। এবং সেই ইন্টারভিউটা উনি প্রথমে ভেবেছিলেন ব্যক্তিগত ব্যক্তিগত সম্পর্কের জন্যই নেওয়া, কিন্তু এটা 1999 সালে আনন্দলোকে একটি স্পেশাল ইস্যু হয় সত্যজিৎ রায়কে নিয়ে। তাতে অভিজিৎ দাশগুপ্তর ওই গোটা ইন্টারভিউটার কিছুটা অংশ উনি সেখানে দেন, ওরা প্রকাশ করে। সেখানে সত্যজিৎ রায় যেটা বলেছিলেন একটা প্রশ্নে, যে আপনার প্রথম লেখা কি, তখন উত্তরে সত্যজিৎ রায় বলেছিলেন যে দেবাশিস মুখোপাধ্যায় বলে একটি ছেলে আছে, সে আমার ক্রিয়েটিভ যা কিছু করেছি সে সমস্ত সংগ্রহ করেছে, এবং ও একটি বই লিখবে বলে মনস্থ করেছে। এবং আমার প্রথম গল্প, এই প্রথম লেখা প্রশ্নের উত্তরে এই কথাটা উনি বলেছিলেন, যে আমার প্রথম গল্প আমি শান্তিনিকেতনে ছাত্র অবস্থায় তখন লিখেছিলাম অ্যাবস্ট্রাকশন, সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেটা দেবাশিসই প্রথম জোগাড় করে এবং আমাকে জেরক্স করে দেয়, ইত্যাদি ইত্যাদি। আর এই কম্পেন্ডিয়াম শব্দটা আমি শুনি শৈবাল চক্রবর্তীর কাছে। শৈবাল চক্রবর্তী হচ্ছেন সত্যজিৎ রায়ের বন্ধু ছিলেন। উনি বিখ্যাত শিল্পী এবং লেখক শৈল চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র। শৈবালদা বলতেন আমাকে যে আড্ডাতে ওদের সত্যজিৎ রায়ের বাড়িতে রবিবারের সকালে একটা আড্ডা বসতো, সেখানে উনি নানা প্রসঙ্গে আমার নাম করতেন, এবং ওই কম্পেন্ডিয়াম শব্দটা উনি প্রথম বলেছিলেন যে দেবাশিস আমার কম্পেন্ডিয়াম। আমি তখন কম্পেন্ডিয়াম মানে জানতাম না, আমি পরে কম্পেন্ডিয়াম শব্দটা মানে খুঁজে পাই। সেটা হচ্ছে যে কম্পেন্ডিয়াম হচ্ছে এনসাইক্লোপিডিয়ার একটি সমার্থ শব্দ। এটা ঘটনা যে আমি সত্যজিৎ রায়ের যাবতীয় ক্রিয়েটিভ কাজ তো বটেই, তার সঙ্গে উনি যে সমস্ত পুরস্কার পেয়েছিলেন, উনি যে সমস্ত ফিল্ম করেছিলেন, উনি যে সমস্ত ওনার ওপরে কাজ হয়েছে, সেইগুলো সংগ্রহ করে একটা সায়েন্টিফিক্যালি লিস্ট তৈরি করবার চেষ্টা করছিলাম। মানে আদতে কিন্তু আমি একজন লাইব্রেরিয়ান, ফলে সেই সূত্রে কিন্তু এই গ্রন্থপঞ্জি করাটা আমার কাজ ছিল। আর যাই হোক, আদতে লাইব্রেরিয়ান এই বিষয়টা কি বলবো, অতিরিক্ত বিনয়ের সঙ্গে আপনি বলছেন। লাইব্রেরিয়ান তো অনেকেই আছেন, কিন্তু আপনি যে কাজগুলো করেছেন সেটা আলাদা। আমি এখানে, আপনি এক্ষুনি বলছিলেন যে সত্যজিৎ রায় বলেছেন যে তিনি বিশ্বভারতীতে যখন পড়তেন সে সময় ইংরেজিতে একটি গল্প লিখেছিলেন, তিনি নিজে ভুলে গেছিলেন, তো দেবাশিস মুখোপাধ্যায় বলে একটি ছেলে সেটি জানিয়েছে, ইত্যাদি ইত্যাদি। মানে এখান থেকে আমরা এরকম একটা জায়গায় আসতে পারি যে সত্যজিৎ তার নিজের সম্পর্কে যে তথ্যগুলো জানতেন না, সেই তথ্যগুলো আপনি জানতেন। মানে সত্যজিৎ রায়কে তার থেকে আপনি ভালো করে চিনতেন, এরকম একটা কথা আমরা বলতে পারি। তো এর পক্ষে আপনি কয়েকটা উদাহরণ দিন। একটা কথা বললেন, মানে সত্যজিতের রেফারেন্সে বললেন, এইটা আপনি বলবেন হঠাৎ করে এই গল্পটার সন্ধান কেমন কি করে পেলেন, বা আরো দুই একটা তথ্য যদি আপনি দেন যেটা সত্যজিৎকেই আপনি স্মরণ করিয়ে দিয়েছেন যে আরে আপনি তো এটা করেছিলেন, আপনি নিজেই জানেন না। হ্যাঁ, আসলে সত্যজিৎ রায়ের কোনো পিএ ছিল না।
আর যারা ক্রিয়েটিভ মানুষ, ক্রিয়েটিভ পার্সন, তারা কিন্তু নিজেদের কাজ করে আগের কাজগুলোকে সরিয়ে রেখে আবার নতুন কাজের মধ্যে ঝাঁপিয়ে পড়তে, এটা ক্রিয়েটিভ পার্সনদের একটা চরিত্র। আর আমি যখন কাজটা করতে শুরু করি, তখন আমি যেটা করি যে ওনার লেখা সংগ্রহ করতে শুরু করি, কোথায় কোথায় উনি লিখেছেন। ওনার তখন বই বলতে তো একটি বই, আওয়ার ফিল্ম দেয়ার ফিল্ম, আর শঙ্কু ফেলুদার কথা আমি ছেড়ে দিচ্ছি। ফলে ওই লেখাগুলো জোগাড় করতে শুরু করি, এবং এইরকম কাজ করতে করতে যেটা আমার, আমি নলিনী দাস, ওনার পিস্তুত বোনের কাছে, আমি পিস্তুত দিদির কাছে আমি শুনি যে উনি যখন শান্তিনিকেতনে ছিলেন তখন নাকি দুটো গল্প লিখেছিলেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম সেটা কোন সময়, তো উনি সেটা বলতে পারেননি, কোন কাগজ সেটাও বলতে পারেননি। তা আমি শান্তিনিকেতনে গেলাম। শান্তিনিকেতনে গিয়ে প্রথমে ওদের রেজিস্ট্রার কে আমি আহ, আলাপ মানে গিয়ে আমার পরিচয় দিয়ে ওনার সঙ্গে কথা বলে, কবে উনি ভর্তি হয়েছিলেন 1940 সালের 13ই জুলাই, সেইটা উনি রেজিস্ট্রার খাতা দেখে আমাকে দেখে বললেন। কিন্তু সেখানে কবে শেষ করেছেন কোর্স সেটা কোনো লেখা ছিল না। তা আমি ওই তারিখটা পেলাম, এবং ওনাকে এসে জিজ্ঞেস করলাম যে আপনি, আপনার ভর্তি হওয়ার তারিখ আছে কিন্তু ছেড়ে যাবার কোনো তারিখ নেই। তো উনি বললেন যে না, আমি তো কি করে থাকবে, কারণ আমি তো পুরো কোর্স কমপ্লিট করিনি, আমি তো চলে এসেছিলাম কোর্স শেষ হবার আগে। আমি বললাম আপনি কবে এসেছিলেন? তো উনি বললেন যে যেদিনকে কলকাতায় প্রথম জাপানি বিমান বোমা ফেলে, আমি সেই খবরটা পেয়ে তার পরের দিনই আমার মাস্টারমশাই নন্দলাল বসুকে বলে চলে আসি যে আমার মা ওখানে একা আছে, আমি চলে যাচ্ছি বলে আমি চলে আসি। তা আমি কাগজ দেখে বার করলাম যে উনি কলকাতায় কবে প্রথম বোম পড়েছিল, এবার তার পরের দিনের তারিখটা নিলাম, সেটা হচ্ছে 1942 সালের একটা তারিখ। তো এইবার ওই যে 40-এর 13ই জুলাই থেকে 42-এর এই যে তারিখটা, ডিসেম্বরের একটা সময়, এই যে তারিখটা, সেই তারিখে আমি প্রথমে, আমি শুনেছিলাম যে উনি ইংরেজিতে গল্প লিখেছিলেন, খুব স্বাভাবিক কারণে আমি প্রথমে স্টেটসম্যান ওই সময়টা খুঁজলাম। তা আমি কিছু পেলাম না। তারপরে জানতাম যে ওই সময় স্টেটসম্যান ছাড়া যে কাগজটা খুবই জনপ্রিয় ছিল সেটা হচ্ছে অমৃতবাজার পত্রিকা। অমৃতবাজার পত্রিকাতে খুঁজতে শুরু করলাম, করতে করতে 1941 সালে একটি গল্পটার নাম অ্যাবস্ট্রাকশন, আর 1942 সালে আরেকটি গল্পটার নাম সেটস অফ গ্রে, এই দুটো গল্প পেলাম। তা প্রথম গল্পটার লেখকের নাম ছিল এস রায়, RAY, আর দ্বিতীয় গল্পটার লেখকের নাম ছিল এস রয়, ROY। তা আমি এইটা জেনে ওনাকে একটা চিঠি দিই যে এই গল্প দুটো এই নামে বেরিয়েছিল, তা আমি শুনেছিলাম আপনি গল্প লিখেছিলেন, দুটো গল্প, এই গল্প দুটো কি আপনারই লেখা? উনি আহ, প্রায় 10 দিনের মধ্যে চিঠির উত্তর দেন এবং লেখেন যে শান্তিনিকেতনের ছাত্রাবস্থায় এই গল্প দুটো আমারই লেখা, এই গল্পের কথা বিশেষ কেউ জানে না, আমি ভুলে গেছিলাম, আপনি এই গল্পের সন্ধান কিভাবে জানলেন, জানতে কৌতূহল হচ্ছে, আর এই গল্পের কোনো কপি আমার কাছে নেই। তা এই হচ্ছে সত্যজিৎ রায়ের সঙ্গে, তার আগে হয়তো একবার কি দুবার দেখা করেছি, কিন্তু এই ঘটনাটাই আমাকে সত্যজিৎ আমার প্রতি তার আগ্রহটা একটু বেড়ে যায়। এবং আওয়ার ফিল্ম দেয়ার ফিল্মসে প্রথম যে লেখাটা ছিল 48-এ, কিন্তু ওনার বিভিন্ন ইন্টারভিউতে আমি পড়ি যে 49-এ উনি একটি প্রবন্ধ লেখেন স্টেটসম্যানে, আমি সেটাও খুঁজে বার করি, ন্যাশনাল স্টাইলস ইন ইন্ডিয়ান বলে একটি প্রবন্ধ লেখেন, সেটাও খুঁজে বার করি। এবং তখন তো জেরক্সের প্রচলন ছিল না, আমি হাতে লিখি এবং লিখে সেটা জেরক্স করে ওনাকে, জেরক্স নয়, ওনাকে কপি করে দিই। এবং তার আগে সমস্ত ইন্টারভিউতে সত্যজিৎ রায় বলতেন আমার প্রথম লেখা হচ্ছে 1948-এ স্টেটসম্যানে। তা আমি এই চিঠি দেবার পর এবং এই কপি দেবার পর উনি কিন্তু বলতে শুরু করলেন যে আমার প্রথম লেখা হচ্ছে 1941-এ এই অমৃতবাজার পত্রিকায় সেটস অফ গ্রে। এবং এছাড়াও বিভিন্ন লেখা যখন পেতাম যেগুলো আওয়ার ফিল্ম দেয়ার ফিল্মসে নেই, সেই লেখাগুলো নিয়ে গিয়ে ওনাকে জিজ্ঞেস করতাম যে এরকম একটা লেখা পেলাম। এবং এছাড়াও বিভিন্ন ছবি, যে ইলাস্ট্রেশন গুলো কিছু নাম থাকতো, কিছু নাম থাকতো না। এবং এই প্রসঙ্গে আমার মনে আছে সুকান্ত নামা বলে একটি
পত্রিকা, পত্রিকা না, একটা সংকলন, যেটা সুকান্ত ভট্টাচার্য মারা যাবার আহ, মাস ছয়েকের মধ্যে বেরিয়েছিল, এবং আমার যতদূর মনে পড়ছে সুভাষ মুখোপাধ্যায় সেটা সম্পাদনা করেছিলেন। এবং সেখানে একটা স্কেচ দেখি সুকান্ত ভট্টাচার্য, কিন্তু কে ছবিটা এঁকেছে তার কোনো নাম ছিল না। আমি পত্রিকাটা পাই কলেজ স্ট্রিট থেকে, এবং পত্রিকাটা নিয়ে গিয়ে যখন সত্যজিৎ রায়কে দেখি, জিজ্ঞেস করি যে আমার মনে হচ্ছে এটা আপনার মতো অনেকটা স্কেচটা, এটা কি আপনার করা? উনি তো একদম লাফিয়ে উঠলেন, বলে হ্যাঁ এটা তো আমার করা। তা কেন নাম নেই? আমি বললাম না, নাম তো নেই এখানে কোথাও। বলে ও, এ সুভাষের কাজ, হ্যাঁ এটা তো আমারই কাজ। ফলে এই এই কয়েকটা ঘটনা কিন্তু মানে আমার প্রতি সত্যজিতের আগ্রহটা খুবই বাড়িয়ে তোলে, এবং আমাকে খুবই স্নেহ করতে শুরু করেন। এবং আমি যখনই কিছু পেতাম আমি ওনাকে গিয়ে দেখাতাম, এবং একই সঙ্গে একটা তালিকা তৈরি করছি। শুধু সত্যজিৎ রায়ের কাজ নয়, সত্যজিৎ রায়ের বিষয় যে সমস্ত কাজ সেগুলো লিস্ট করবার চেষ্টা করছি। বিভিন্ন লাইব্রেরিতে যাচ্ছি, গিয়ে পত্রপত্রিকা ঘাঁটছি। তারপরে সিনে ক্লাব, এবং আমার মনে আছে সিনে ক্লাব, যেটা মেট্রো সিনেমার পাশে দোতলায় ওদের অফিস ছিল, সেই সিনে ক্লাবে যখন কোনো বিদেশি ছবি দেখানো হতো, এবং সিনে ক্লাবের সঙ্গে যে সমস্ত মানুষ জড়িয়ে ছিলেন তারা সত্যজিতের বন্ধু বা পরিচিত ছিলেন। তো উনি করতেন কি, ওই যে ছবিটা যখন দেখানো হবে সেই ছবিটার একটা সিনপসিস সত্যজিৎ নিজে লিখে দিতেন, এবং সেটা সাইক্লো স্টাইল করে, তখন তো জেরক্স নেই, সাইক্লো স্টাইল করে ওই দর্শকদের মধ্যে দিয়ে দেওয়া হতো। এবং সেখানে কয়েকটাতে নাম থাকতো, কয়েকটাতে নাম থাকতো না। তা এইটা আমি বিভিন্ন লোকের সঙ্গে যখন দেখা করতে যাই, তারা বলতেন যে আমাদের ওইরকম সাইক্লো স্টাইল দেওয়া হলো, আমরা সিনেমাটা দেখার আগে ওটা পড়ে নিতাম, ফলে সিনেমাটা দেখতে আমাদের খুব সুবিধে হতো। তা আমি ওদের গিয়ে জিজ্ঞেস করলাম যে এরকম এরকম শুনছি, তা সেসব কি আপনাদের কাছে আছে কিছু? তো উনি বললেন, ও বাবা, এইগুলো তো এরকম দেখে দেবার কথা তো আমরা ভাবিনি, আচ্ছা দেখি, আপনি আসুন 1 সপ্তাহ বাদে আসুন। 1 সপ্তাহ বাদে যখন গেলাম, গিয়ে দেখলাম ওদের ফাইলে মাত্র দুটো এরকম সত্যজিৎ রায়ের লেখা সিনপসিস, সিনপসিস ঠিক বলবো না, সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের দৃষ্টিতে ওই ছবিটার মূল্যায়ন, সেইটা উনি লিখে দিতেন। এবং সেটা কখনোই কিন্তু আহ, মুদ্রিত অবস্থায় প্রকাশিত হয়নি। আমি সেই কপি দেখে সেটা জেরক্স করলাম, জেরক্স নয়, সেই হাতে লিখলাম, তখন তো হাতে লিখতে হতো, হাতে লিখে আমি আম, আহ, সেটা দুটো করে হাতে লিখতাম, করে মানিকদাকে গিয়ে দেখাতাম যে এই দেখুন এরকম ব্যাপার। তা উনি তখন মানে সত্যি বলছি উচ্ছ্বসিত হয়ে উঠতেন, হ্যাঁ ছিল তো, বলে আরেকজনের নাম বললেন, ও বলেছিল যে আমাদের আগামী রোববার এই ছবিটা দেখানো হবে। ফলে আসলে সত্যজিৎ রায় হচ্ছেন এমন একজন মানুষ যিনি ফিল্মটাকে এত ভালোবাসতেন যে ফিল্ম নিয়ে কিছু করতে হবে বললেই উনি সবসময় আগে, সবসময় আগে। আপনি বিশ্বাস করবেন না, এই কথা প্রসঙ্গে মনে পড়ে গেল, ব্যাটেলশিপ পোটেমকিন, এই ছবিটা উনি যখন 47-এ যখন ক্যালকাটা ফিল্ম সোসাইটি তৈরি করলেন, তা তখন তো চট করে ছবি আসতো না কলকাতায়। সেই দূতাবাসে গিয়ে তাদের চিঠি লিখে অনেক কাঠখড় পুড়িয়ে সেই এক একটা সেলুলার ফিল্ম নিয়ে আসতেন, এবং সেটা ফিল্ম ক্লাবে দেখানো হচ্ছে। এবং আপনারা জানেন যে ব্যাটেলশিপ পোটেমকিন হচ্ছে নির্বাক ছবি, এবং সত্যজিৎ রায় ওটা কতবার দেখেছিলেন, যতবার দেখানো হতো উনি দেখতেন। এবং দেখতে দেখতে উনি এমন ইনভলভ হয়ে গিয়েছিলেন যে উনি বোধহয় 13 বার না 14 বার দেখাবার পর যখন ফিল্ম ক্লাব আবার দেখাচ্ছে, ফিল্ম ক্যালকাটা ফিল্ম সোসাইটি যখন আবার দেখাচ্ছে, উনি ওই বিশেষ বিশেষ দৃশ্যে ওনার নিজের প্রিয় কিছু ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক ওই সঙ্গে বাজাতেন। এবং এবং একটা লিস্ট করেছিলেন, সেই লিস্ট অনুযায়ী মানে ধরুন একটা এলপি বাজালেন, দৃশ্যটা চলে গেল, সেটা সরিয়ে তুলে আবার একটা করে রেডি হলেন, যখনই একটা নির্দিষ্ট দৃশ্য আসছে আবার সেটা বাজাতে শুরু করলেন। এবং তার অনেক বছর পর মানে অন্তত পক্ষে 14-15 বছর পর ওই ব্যাটেলশিপ পোটেমকিন ছবিতে প্রথমে একজন জার্মান
মিউজিক ডিরেক্টর, তিনি ওই ব্যাটেলশিপ পোটেমকিনের সঙ্গে কিছু মিউজিক যোগ করেছিলেন। তার অনেক পরে একজন রাশিয়ান কন্ডাক্টর, তিনিও কিছু মিউজিক যোগ করেছিলেন। এবং আইজেনস্টাইন আর্কাইভের যিনি কি বলবো, মানে আর্কাইভ প্রধান ছিলেন, তিনি কলকাতায় এসে যখন সত্যজিৎ রায়ের সঙ্গে, তার একটা খুব ইচ্ছে ছিল সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা করবেন, সত্যজিৎ রায়ের সঙ্গে শ্রমিক বন্দ্যোপাধ্যায় তাকে সত্যজিৎ রায়ের বাড়িতে নিয়ে গেছেন। আমি এই ঘটনাগুলো শুনেছি শ্রমিক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। তা কথায় কথায় যখন সত্যজিৎ রায় বললেন যে আমি এরকম মিউজিক বাজাতাম, তখন উনি সত্যি বলছি মানে আক্ষরিক করতে চেয়ার থেকে দাঁড়িয়ে পড়েছিলেন। বললেন, আপনি কি কি মিউজিক বাজাতেন, তার লিস্ট আছে? তখন বলছে, না না, এগুলো তো তখন বাজাতাম, তখনই ওই লিস্ট করেছিলাম, সেসব আমার কাছে নেই। ও সেসব কোথায় আছে আমি নিজেও জানি না। মানে বুঝতে পারছেন যে এই কাজগুলো যে ডকুমেন্টেশন করে রাখতে হবে, এটাও কিন্তু সত্যজিৎ ভাবেননি। এবং যে কাজটা পৃথিবীর অন্যতম সেরা কন্ডাক্টর যে কাজটা করছেন, উনি তারও প্রায় 15-16 বছর আগে ওই কাজটা করে ফেলেছেন। বিষয় মানে বুঝতে পারছি, আপনি একটু আগে বলছিলেন যে আপনি একজন গ্রন্থাগারিক, কিন্তু আপনি যেভাবে কাজটা করছেন এটা শুধুমাত্র ডকুমেন্টারি বা বিব্লিওগ্রাফি তৈরি তো নয়, একেবারে গবেষণা। এবং আপনি একটা সত্যজিৎকে কেন্দ্র করে একটা আর্কাইভ করেছেন। এই আর্কাইভ করবার ভাবনা কবে থেকে এলো, মানে সবকিছু সংগ্রহ করে রাখবার ভাবনা কোন প্রেক্ষাপটে কবে থেকে এলো? শুনুন, প্রথম হচ্ছে মানে যখনই কোনো বিষয় নিয়ে কাজ করতে যায় মানুষ, সে যে কেউ, মানে একজন গ্রন্থপঞ্জিকার বলুন বা একজন গবেষক, একজন পিএইচডি থিসিস সাবমিট করবে, কিন্তু তার আগে তাকে বিষয়টা সম্বন্ধে একটু ভালো করে জানতে হবে। ফলে আমি এই যে কাজটা করছি, যদি আমার সত্যজিৎ রায়ের কাজের প্রতি ভালোবাসা না থাকে, আমি কাজটা করতে উৎসাহ পাবো কি করে? আমি তো ওর কাজের শুধু তালিকা তৈরি করছি। কিন্তু সত্যজিতের কাজের প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, এবং সত্যজিৎকে জানতে বুঝতে ওর বই পড়ি, ওর লেখা পড়ি, এবং ওর ফিল্মগুলো বারবার দেখি, ফিল্মগুলো বোঝবার চেষ্টা করি, ফিল্ম কি ওনার লেখা পড়ে ফিল্মগুলো বোঝবার চেষ্টা করছি। ফলে এই করতে করতে যখনই যা পাচ্ছি আমি কিন্তু সংগ্রহের চেষ্টা করছি। আমার এখনো মনে আছে, আমি যখন লাইব্রেরি সায়েন্স পড়ি, তখন আমাদের লাইব্রেরি সায়েন্সের একটি ছাত্রী, একটু বয়স্ক, কথা বলতে বলতে যে আমি এরকম সত্যজিৎ রায়টি আমার খুব ভালো লাগা আছে এরকম, তো উনি বললেন যে সত্যজিতের সব গল্প পড়েছো? আমি বললাম, না, সব গল্প পড়িনি, কিছু কিছু পড়েছি। বললো, তুমি তাহলে আমাদের বাড়িতে এসো, আমার বাড়িতে সত্যজিৎ রায়ের সমস্ত বই আছে, সত্যজিতের লেখা। আমি তাকে প্রায় ঈশ্বর মনে করেছিলাম যে বাবা, এমন একজন মানুষ যার বাড়িতে সত্যজিতের লেখা সমস্ত বই আছে, এরম হয়? তা আমি তখন বিশ্বাস করতে পারিনি। তা আমি তার বাড়িতে যাই, কিন্তু এবার আস্তে আস্তে আমি সত্যজিৎ রায়ের লেখা বই সংগ্রহ করতে কিনতে শুরু করি। এবং আমি শুধু নিজেকে বোঝবার জন্য, সত্যজিৎ রায়ের সাহিত্য বোঝবার জন্য, ফলে আমি কখনো কিন্তু সংগ্রহ করব বলে কখনো একটা পত্রিকা বা একটা বইও আমি কিন্তু সংগ্রহ করি। যা করেছি নিজে পড়বো বলে, নিজে পড়ে বুঝবো বলে। এবং এইটা করতে করতে একটা সময় দেখলাম যে যখন আমি আমি প্রথমে তো তেমন কোনো কাজ করতাম না, টিউশনি করতাম, পরে আমি রেলে কাজ করি, সেখান থেকে আমি আজকালে চলে যাই। এবং আজকালে যাবার পর বিভিন্ন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে, এবং যখন জিজ্ঞেস করে যে আমি এইটা খুঁজছি, বা আমি সত্যজিতের ফিল্ম নিয়ে কাজ করছি কিন্তু ওর চিত্রনাট্যগুলো কোথাও পাচ্ছি না, তখন আমি বলি যে হ্যাঁ, আমার কাছে আছে, আপনি আসুন। মানে এই করতে করতে আমার সংগ্রহটা হয়ে যায়। ফলে আমি কিন্তু ওই আর্কাইভ করব, সংগ্রহ করবে, এভাবে কিন্তু কোনো কখনোই আমি কোনো কিছু সংগ্রহ করিনি। কিন্তু কিন্তু একটা সময় মনে হয়েছে যে হয়ে গেছে, মানে ধরুন যে সত্যজিৎ রায়ের সবচেয়ে বেশি চিত্রনাট্য বেরিয়েছে এক্ষণে, এবং আমি এক্ষণের সঙ্গে আমার যোগাযোগ ছিল, ফলে আমি একটা একটা করে চিত্রনাট্য নয়, এক্ষণের প্রত্যেকটা সংখ্যা জোগাড় করি। ফলে যখনই কেউ
চায় যে আমি অপুর সংসার নয়, তার অনেক আগে ধরুন অরণ্যের দিন রাত্রি, আমি এই বা জন অরণ্য, আমি এই চিত্রনাট্যটা চাইছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার এটা ভীষণ দরকার, আমাকে বলতে পারবেন কোথায় পাবো? তাই বলেছি আপনি আমার বাড়িতে আসুন, আমার কাছে আছে। ফলে এইভাবে আমি সংগ্রহটা আমার হয়ে গেছে আর কি। মানে আপনার বাড়িটা কে বলা যেতে পারে যে সত্যজিৎ রায় গবেষণা কেন্দ্র। যারা সত্যজিৎকে রায়কে নিয়ে কাজ করছেন তারা কি আসেন এবং তাকে আপনি মানে আপনার ব্যক্তিগত যে লাইব্রেরি ইত্যাদি ব্যবহার করতে দেন? শুনুন, প্রথম হচ্ছে আমি সত্যজিৎ রায়ের আর্কাইভ বলবো না, কারণ আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রিন্টেড মেটেরিয়াল। মানে এক সময় ছিল, এখন ফিল্ম, মিউজিক এগুলো সংগ্রহ হয়েছে বা প্রিন্টেড মেটেরিয়াল। কিন্তু কেউ যদি তখন বলতো যে আমি এই ছবিটা দেখতে চাই, আমি দেখাতে পারতাম না, কারণ তখন আমার কম্পিউটার আসেনি। কিন্তু প্রিন্টেড মেটেরিয়াল যা কিছু আমি সংগ্রহের চেষ্টা করেছি। এবং আমি নিজের কথাই বলি একটু, যে গর্ব করেই বলতে পারি যে একটা সময় পর্যন্ত সত্যজিৎ রায় নিয়ে গবেষণা করেছেন অথচ আমার কাছে আসেননি, এরকম হয়নি। কারণ যেহেতু শুনুন, প্রথম কথা হচ্ছে সত্যজিৎ সংগ্রহ করলেই হবে না, সেটা তো আপনাকে জানাতে হবে। যদি কেউ জিজ্ঞেস করে যে পথের পাঁচালীর চিত্রনাট্যটা আমি কোথায় পাবো, তাকে তো জানতে হবে যে চিত্রনাট্যটা কোথায় বেরিয়েছে, বা সত্যজিৎ রায়ের অগ্রন্থিত লেখা, এই এই লেখাগুলো আমি কোন পত্রিকায় পাবো, তাকে তো জানতে হবে। ফলে আহ, শুধু আর্কাইভ নয়, মানে সেই যখনই আসতো আমার কাছে, তা আমি সেগুলো বলে দিতাম। এবং যখনই জিজ্ঞেস করতো যে কোথায় পাবো, তখন এমন কোনো লাইব্রেরি ছিল না যেখানে সত্যজিৎ সংক্রান্ত সমস্ত প্রিন্টেড মেটেরিয়াল বলা মাত্র বার করে দেবে। ফলে এই কাজটার জন্যেই, ফলে যখনই যারা এসছে আমি তাদের সবসময় সর্বান্তকরণে সাহায্য করেছি। একটা জিনিস কিন্তু আসলে আমি জানি, আমি বারবার বলার চেষ্টা করি যে আমি কিন্তু প্রথমত একজন লাইব্রেরিয়ান, এবং লাইব্রেরিয়ানের কাজই হচ্ছে গবেষকের সঙ্গে তার যা আহ, যে তার যা খোঁজার যে মেটেরিয়াল, তার মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেওয়া। ফলে আমি কাউকে সাহায্য করতে পারলে আমার ভেতর থেকে একটা ভালো লাগা জন্মাতো। ফলে কেউ কিছু জানতে চাইলেই বা কেউ কিছু চাইলেই আমি কিন্তু সেটা তাকে দেবার চেষ্টা করে যেতাম। ফলে আমি একবার চেষ্টা করেছিলাম, আমি এবং আমার গিন্নি, যে কোন কোন গবেষক তারা ভবিষ্যতে যদি কোনো বই বার করে থাকে, মানে কোন কোন বইতে কৃতজ্ঞতা স্বীকারে আমার নাম আছে, বা আমি কোন কোন বইতে কোন কোন লেখককে সাহায্য করেছিল। তা আমি খান 35-এর পর আমি আর ওটা নোট করা ছেড়ে দিয়েছি। কারণ প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু আহ, তারা তাদের সাহায্য করতাম, তারা সাহায্য নিতেন, এবং আহ, অবশ্যই তারা কৃতজ্ঞতা স্বীকারে আমার নাম দিয়েছেন। এবং সেখানে ধরুন সেই ক্ষেত্রগুপ্ত থেকে শুরু করে আহ, কি বলবো, মানে রচনা বন্দ্যোপাধ্যায়, চিত্রিতা ব্যানার্জি, আহ, অনেকেই, আহ, সুখেন বিশ্বাস, আহ, যারা যারাই সত্যজিৎ রায় নিয়ে কাজ করেছেন, তারা, তাদেরকে আমি সাহায্য করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি। একটা সময় আপনি বললেন যে মূলত তার যে লেখা মানে প্রিন্টিং ডকুমেন্টের কাজটা আপনি সংগ্রহ করতেন, কিন্তু পরবর্তীকালে অন্যান্য নানান বিষয় আপনার সংগ্রহে আসে, আপনার যে ব্যক্তিগত সংগ্রহে এমন কিছু আছে যেটা সত্যজিৎ রায়ের বাড়িতে বা রায় সোসাইটিতে নেই, আপনার সংগ্রহে আছে, এরকম একটা দুটো উদাহরণ দেন। আহ, প্রথমে ধরুন যে আহ, এগুলো পরে আমি ওদের দিয়ে দিয়েছি। মানে একটা সময় কলেজ স্ট্রিটে পার্লাফোন বলে একটা ক্যাসেটের দোকান ছিল, এবং তারা প্রফেশনালি রেডিওতে কোনো অনুষ্ঠান হলে সেটা ওরা আমাকে টেপ করে দিত। আমি তাদের একটা রেমুনারেশন দিতাম এবং বলে দিতাম যে আকাশবাণীর এই কেন্দ্রে
রাত্রির বেলায় এই অনুষ্ঠানটা হবে, আমার এটা টেপ করে দিতে হবে। এবং এটা আমি রেগুলার করতাম। যখনই আমি একদম কি বলবো রিলিজিয়াসলি কাগজে দেখতাম, এমনকি আকাশবাণীর সঙ্গে যোগাযোগ করতাম যে ওরা কি কি অনুষ্ঠান করছে সেসব তো নোট করতাম। ফলে রেডিওতে সত্যজিৎ রায়ের নাটক হয়েছে, তার অধিকাংশ নাটক আমার কাছে টেপ করা আছে। এবং সত্যজিৎ রায়ের যে সমস্ত ইন্টারভিউ হয়েছে রেডিওতে, সেই ইন্টারভিউ আমার কাছে আছে। এবং আমার মনে আছে যে একবার আহ, আহ, অমিত রায় এবং আহ, অদৃশ বর্ধন বলে দুজনে মিলে সত্যজিৎ রায়ের একটা রেডিওতে ইন্টারভিউ নিয়েছিলেন সায়েন্স ফিকশন নিয়ে। এবং সেই ইন্টারভিউ আমার কাছে আমার টেপ করা ছিল। এবং পরে রেডিওতে যখন খুঁজতে যায় ওরা এই টেপ পায়নি। রেডিওতে অনেক নাটক নেইও, আমার কাছে যে সমস্ত নাটক আছে ওরা আসল কথা কি ওরা যে টেপে আহ, নাটকগুলোকে টেপ করতো, আহ, ভবিষ্যতে সেই টেপের উপর আবার অন্য অনুষ্ঠান ওরা রেকর্ড করতো। ফলে আগেকার গুলো সমস্ত মিসিং হয়ে যেত, নষ্ট হয়ে যেত, মুছে যেত। তাই এরম করেছিল। ফলে আমার কাছে প্রায় 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 বেশিরভাগ সবকটা আমি বলতে পারবো না, কারণ কেউ কোনো ইনফরমেশনই তো একদম আমি একদম শেষ পর্যন্ত খুঁজে পেয়েছি এটা তো বলা যায় না, কখন কোত্থেকে কি আবার নতুন একটা কিছু বেরিয়ে যাবে। কিন্তু আমার মনে হয়েছে যে বেশিরভাগ নাটকই আমার টেপ করা রয়েছে, বেশিরভাগ ইন্টারভিউ আমার টেপ করা রয়েছে। এবং সত্যজিৎ রায় রেডিওতে কখনো কখনো বলেছেন সেগুলোও আমার টেপ করা ছিল এইরকম। এবং ফলে এইরকম জিনিস আহ, আহ, সন্দীপ রায়ের কাছে ছিল না। এবং ওই সন্দীপ রায় পরে ওই ইন্টারভিউটা, সায়েন্স ফিকশন ইন্টারভিউটা নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারির মতন করেছিল, যেটা ওরা সত্যজিৎ রায়ের যে দোসরা মেয়ের যে বক্তৃতা, বার্ষিক যে বক্তৃতা হতো রায় সোসাইটি থেকে, সেই ইন্টারভিউটার উপর বেস করে সন্দীপ রায় একটি ডকুমেন্টারি তোলে। এবং ফলে এটা এটা ছিল না। আর বেশ কিছু লেখা, সত্যজিৎ রায়ের লেখা ওদের কাছে ছিল না, যেগুলো আমার কাছে ছিল। পরবর্তীতে আমি সেগুলো ওদের দিয়েছি, ওরা বই পড়েছে, এরকম অনেক অনেক। আর ওই যেটা বলছিলাম, পরে ধরুন দেখুন সত্যজিৎ রায়ের ফিল্ম সমস্ত ডিভিডি হয়ে গেছে, কিন্তু সত্যজিৎ রায়ের ওপর ফিল্ম সেগুলো সব সংগ্রহ করেছি আমি। এবং আহ, 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 বিদেশ থেকে, আমেরিকা এবং ইংল্যান্ড থেকে বেশ কিছু সত্যজিৎ রায়ের ডিভিডি বেরিয়েছে, যেগুলো প্রচুর দাম। আমি সাধ্যমতো সেগুলো সংগ্রহের চেষ্টা করেছি। ফলে এখন সত্যজিৎ রায়ের প্রায় সমস্ত ছবি বলুন, সত্যজিৎ রায়ের ওপর সমস্ত ডকুমেন্টারি, এবং সত্যজিৎ রায়ের ওপর যে সমস্ত ক্যাসেট বেরিয়েছে, সত্যজিৎ রায় মিউজিক বলুন, অডিও ক্যাসেট বলছি, সত্যজিৎ রায়ের ওপর যে সমস্ত অডিও ক্যাসেট বেরিয়েছে, এবং সেগুলো সমস্তই সংগ্রহ করেছি। এমনকি বাংলাদেশ থেকেও কিছু কিছু পাইরেটেড ক্যাসেট বেরিয়েছিল। আমার এক্ষুনি আপনার সঙ্গে কথা বলতে বলতে মনে পড়ে গেল যে হীরক রাজা দেশ রিলিজ করার পর বাংলাদেশ থেকে ওই হীরক রাজা দেশের সমস্ত ডায়লগটা পাইরেট হয়ে ওই ক্যাসেট কি হিসেবে ওরা বিক্রি করতো। এবং আপনি বুঝতেই পারছেন যে হীরক রাজার দেশের ডায়লগ ভীষণ পপুলার হয়ে গেছিল, এবং সেটা যখন ক্যাসেট হিসেবে লোকে পাচ্ছে, তা সেটা তাদের কাছে তো খুবই আগ্রহের বিষয় হবে। বাংলাদেশে বেরিয়েছিল, এখানে আসেনি, কিন্তু আমি বাংলাদেশের বন্ধুদেরকে বলে আমি সেই ক্যাসেটও জোগাড় করে আমি রেখেছি। মানে স্বর্ণখনি একদম। কিন্তু এইটার ভবিষ্যৎ কি? এই যে ওটা মহামূল্যবান সম্পদের ভবিষ্যৎ কি, কিছু ভেবেছেন? হুম। এটা এটা আমি সত্যি বলতে কি, যে দেখুন আমি তো শুধু আমার আগ্রহের বিষয় তো শুধু সত্যজিৎ রায় নয়, নানা বিষয় আছে। আর ফলে আমার একটা জিনিস মনে হয়েছে মাঝে মাঝে যে দেখুন সত্যজিৎ রায়ের লেখা বই অনেকের কাছে আছে, কিন্তু সত্যজিৎ রায় বিষয়ক যে বইপত্র এবং পত্রপত্রিকা, স্পেশাল ইস্যু যেগুলো, এবং আহ, তার অধিকাংশই আমার সংগ্রহে আছে। মানে সত্যজিৎ শতবর্ষে তো একটা সুনামির মতো বই এবং সত্যজিৎ বিষয়ক বই এবং পত্রিকা তো আছড়ে পড়েছিল। কিন্তু তার আগে
এইরকম জিনিস যা পত্রপত্রিকা বেরিয়েছে আমি চেষ্টা করেছি সংগ্রহ করার। ফলে সেইগুলো আমার খুবই ইচ্ছা আছে যে কোনো লাইব্রেরিতে দিয়ে দেওয়া, যে যেখানে অন্তত সত্যজিৎ রায় নিয়ে কাজ করতে গেলে এইগুলো সাহায্য লাগবে। এবং আমি কয়েকটা লাইব্রেরি ভেবে রেখেছি, আহ, এবং দু একটা লাইব্রেরি বা আর্কাইভ তো আমাকে বলেই রেখেছে যে আমরা এটা চাই। যখনই ওরা শোনে যে আমার এই প্রস্তাবটা, তো সঙ্গে সঙ্গে বলেছে আমাদের আমাদের দিন। তার মধ্যে ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে শতবর্ষ ভবন আছে, আহ, রাধা স্টুডিও থেকে যেটা ওরা করেছিল, সেখানে ওরা একটা লাইব্রেরি এবং আর্কাইভ করেছে, তারাও চেয়েছে। কিন্তু আহ, আমার আমার ইচ্ছা আছে এটা অবশ্যই আমি দিয়ে যাব, কারণ যেভাবে এটা, মানে ধরুন 76 সাল থেকে সংগ্রহ করতে শুরু করেছি, আজকে 2024, ফলে এটা নষ্ট হয়ে যাবে। যেমন বিভিন্ন বিখ্যাত লাইব্রেরি যেমন কলেজ স্ট্রিটের পুরনো বইয়ের দোকানে ছড়িয়ে পড়েছে, অন্তত সত্যজিৎ বিষয়ক সংগ্রহটা আমি নষ্ট হতে দেব না। কারণ আমার মেয়ের এই ব্যাপারে কোনো আগ্রহ নেই। কিন্তু আসলে এই সংগ্রহটা কোনো লাইব্রেরিতে তুলে দিতে গেলে আহ, আগে কিন্তু একটা লিস্ট করতে হয়। ফলে সেই লিস্ট অনুযায়ী ওরা তো অফিসিয়ালি নেবে, ফলে সেই লিস্ট অনুযায়ী ওদেরকে বুঝিয়ে দিতে হয়। কিন্তু এই লিস্ট করার আহ, আমি কোনো চেষ্টা করিনি সেইভাবে। কিন্তু ইচ্ছা আছে যে আমি এটা দিয়ে যাব। এবং সত্যি বলতে কি, আমি গুনিনি কখনো যে আমার আমার চন্দননগরের বাড়ি এবং আমার ভদ্রেশ্বরে আমার বাপের বাড়ি, সেখানেও একটি ঘরে আমার কিছু বইপত্র রয়েছে। তা সব মিলিয়ে কত হবে আমি জানি না ঠিক, 1000 কোটি বোধহয় হবে বইপত্র রয়েছে। এবং আমার ইচ্ছা আছে কোথাও, এখন মুশকিল কি জানেন, আমাদের পশ্চিমবঙ্গের লাইব্রেরি, বিভিন্ন যে পাবলিক লাইব্রেরি আছে, সরকার প্রসূত যে লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলোর অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু আহ, যে লাইব্রেরিগুলোর ভবিষ্যৎ রয়েছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি লাইব্রেরি এবং বিশেষ লাইব্রেরি। ফলে তারা যদি আমার সেই সংগ্রহটা গ্রহণ করে, আমি তারে কৃতার্থ হব। তা আমি এই মুহূর্তে কিছু ভাবিনি, কিন্তু যখনই বুঝবো যে আসলে আমার আহ, পড়ার আগ্রহ বা আমার ভালোবাসার বিষয়ে যখনই যেটা প্রয়োজন, তো আমি আমার বাড়ি থেকে, ঘর থেকে তো নিয়ে নিতে পারি, কিন্তু যদি একবার বেরিয়ে যায়, কিন্তু তখন তো আর আমি খুঁজে পাবো না এগুলো। তো ওই জন্যে আরো কিছুদিন অপেক্ষা করব, করে যখন বুঝবো যে আর আমি কাজ করতে পারবো না, তখনই কিন্তু আমি এই পুরো সংগ্রহটা আমি কোনো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ ওরা অন্তত আহ, ঠিকভাবে লাইব্রেরিটা সংরক্ষণ করবেন এবং আহ, পাঠকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করবেন। ফলে এটা আমার ইচ্ছা আছে। আপনি একটু আগে এক্ষুনের কথা বলছিলেন, এবং হুম। সাধারণভাবে পত্রপত্রিকায় গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা যেভাবে প্রকাশিত হয়, চিত্রনাট্য হয় না। কিন্তু সত্যজিতের বহু চিত্রনাট্য এক্ষণে প্রকাশিত হয়েছে, এবং যেগুলো আপনি তৈরি করেছিলেন, যার অনেকগুলো আপনি তৈরি করেছিলেন। তো সেই অভিজ্ঞতা বলবেন যে হঠাৎ করে চিত্রনাট্যর প্রতি ছাপার ব্যাপারে তার আগ্রহ হলো, নাকি আপনি বললেন এটা ছাপা যেতে পারে? প্রথম হচ্ছে, এক্ষণে প্রায় 1 বছর অন্তর সত্যজিৎ রায়ের চিত্রনাট্য ছাপা হতো। আর আমি বুঝতেই পারছি যে আমি যখন ছবি দেখতাম এবং চিত্রনাট্যটা পড়তাম, সেটা চেষ্টা করতাম তো মিলিয়ে দেখবার যে সংলাপগুলো ঠিক আছে কিনা, বিবরণগুলো ঠিক আছে কিনা, এবং তাতে দেখতাম বিবরণ খুব কম আছে, আর সংলাপগুলো মাঝে মাঝে মানে কিছু ওলট পালট আছে। এবং এমন কিছু দৃশ্য চিত্রনাট্যে ছাপা হয়েছে যেটা ফিল্মে দেখতে পায়নি, এরকম। তা আসলে পরে যখন এক্ষণের সঙ্গে, নির্মাল্য আচার্য সম্পাদক এক্ষণে, তার সঙ্গে যখন আলাপ হলো, এবং সেই আলাপটা হচ্ছে ধরুন 1977-78 সাল থেকে, ওই বিবলিওগ্রাফি করতে গিয়ে। তারপরে মাঝে মাঝে যেতাম, গিয়ে কথা বলতাম, এবং আমি জিজ্ঞেস করতাম যে
আপনাদের চিত্রনাট্যের সঙ্গে ফিল্মের বেশ কিছু মিল অমিল রয়েছে। তা উনি বলতেন যে হ্যাঁ সেটা থাকবেই, কারণ আমি তো খেরোর খাতা থেকে করতাম। তা আমার মনে আছে 1984 পথের পাঁচালী আহ, ছাপা হবে। আর পথের পাঁচালীর জানেন আপনি যে পথের পাঁচালীর সত্যজিৎ রায় বলতেন যে পথের পাঁচালীর কোনো আহ, সম্পূর্ণ স্ক্রিপ্ট উনি করেননি। ফলে সেই এবং সেই নির্মলবাবু জানতেন যে পথের পাঁচালীর কোনো স্ক্রিপ্ট ছাপাও হয়নি। ফলে উনি ছবিটা দেখে সেটা টেপ করে উনি চিত্রনাট্যটা তৈরির চেষ্টা করেন। কিন্তু আহ, উনি জানতেন না যে পথের পাঁচালীর স্ক্রিপ্ট কিন্তু এর আগে বেরিয়েছিল। তা সেটা আমি তো তখন অতটা আমার ওনার সঙ্গে অতটা কি বলবো নিবিড় ভাবে যোগাযোগ ছিল না, মানে আহ, আমি বলতেও পারতাম না অত কথা। তা যখন বেরোলো আর কি, আমি একটাই অনুরোধ করেছিলাম যে আপনারা শুধু আহ, কেন স্ক্রিপ্টটা ছাপছেন, আহ, এবং এর সঙ্গে যদি পরিচালক একটা ছোট নোট দেন, এবং আমি যদি পথের পাঁচালী সংক্রান্ত কিছু তথ্য দিই, যে কবে থেকে ছবিটা শুরু হলো, কবে শুটিং হলো, পথের পাঁচালী নিয়ে কবে সম্বর্ধনা হলো, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমি যদি এই কাজটা করতে পারি তাহলে আমার ভালো লাগবে। বলে হ্যাঁ করুন। ফলে আমি ন্যাশনাল লাইব্রেরিতে যাই এবং গিয়ে আহ, যবে থেকে উনি পথের পাঁচালী করা শুরু করলেন, সেটা 1952 সালে, তবে থেকে আমি কাগজ ঘাঁটতে শুরু করি। আনন্দবাজার, যুগান্তর, দুটো কাগজ ঘাঁটতে শুরু করি এবং যেখানেই পথের পাঁচালী সত্যজিৎ রায় সংক্রান্ত খবর পাই সেগুলো নোট করি। এবং নোট করে আমি দেখি যে আহ, আহ, একটা লোকের ধারণা আছে পথের পাঁচালী যখন নাকি প্রথম রিলিজ করেছিল তখন নাকি বাঙালি খুব ভাবে আগ্রহ হয়নি, আগ্রহ দেখায়নি। আহ, বিদেশ থেকে পুরস্কার পেয়ে আসার পর পথের পাঁচালী জনপ্রিয় হয়। ফলে আমি কাগজ ঘাঁটতে ঘাঁটতে দেখি যে সেটা সম্পূর্ণ ভুল কথা একদম। কারণ পথের পাঁচালী রিলিজের 1 মাস আগে থেকে এবং তারও আগে থেকে আহ, কাগজে খবর বেরোচ্ছে যে পথের পাঁচালী শুটিং হচ্ছে, এবং সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় এটা পরিচালনা করছেন। এবং ছবি রিলিজ করবার আগে একটা বড় বিজ্ঞাপন কেসি দাসের ওপরে সত্যজিৎ রায় দিয়েছিলেন। তা সেই বিজ্ঞাপনটা নিয়ে খবর হয়েছে যে এই বিজ্ঞাপনটা দেখে দেখে লোকের আগ্রহ হচ্ছে, কবে ছবিটা রিলিজ করবে ইত্যাদি। ওখানে লেখা ছিল পথের পাঁচালী আসছে। তা এবং পথের পাঁচালী রিলিজ করলো তার আগে পথের পাঁচালী নিয়ে বড় করে খবর বেরোচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে পথের পাঁচালী রিলিজ করার পরের সপ্তাহে সমস্ত কাগজে ভূয়সী প্রশংসিত হয়েছিল এবং দর্শক কিভাবে নিচ্ছে তারও খবর বেরোচ্ছে। এবং পথের পাঁচালীর যে বুকলেট, তাতে আহ ইন্দির ঠাকুরন মানে চুনিবালা দেবীর নাম ছাপা হয়নি, সে নিয়ে দর্শকরা সমালোচনা করছেন, তার খবর বেরোচ্ছে। এবং পথের পাঁচালী রিলিজের পরের সপ্তাহে সত্যজিৎকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ছোট ছোট সম্বর্ধনা, তার খবর বেরোচ্ছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, যে পথের পাঁচালী রিলিজ করে 1955 সালের 26শে আগস্ট, আর 1956 সালের মে মাসে কান ফেস্টিভ্যালে পথের পাঁচালী পুরস্কার পাচ্ছে এবং তার খবর বেরোচ্ছে। কিন্তু তার আগে পথের পাঁচালী সেই বছরের সবচেয়ে জনপ্রিয় ছবি, সবচেয়ে বেশি দিন চলা ছবি, এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছে পথের পাঁচালী। ফলে এই যে লোকের যে একটা ভুল ধারণা, এটা কিন্তু সম্পূর্ণ যে ঠিক নয়, সেটা খবরাখবর দিয়ে আমি একটা লেখা লিখি। এবং এবং আমার সৌভাগ্য যে নির্মলাচার্য আমার কথা শুনেছিলেন। আমি বলেছিলাম যে পরিচালকের একটা ছোট নোট দিন না, যে ফিল্মটার সম্বন্ধে উনি সেটা লেখেন। এবং আর একটা জিনিস হচ্ছে যে 1983 সালে যখন ঘরে বাইরে বেরোয়, ঘরে বাইরে যখন শুটিং হয়, তা আমি তখন শুটিং দেখতে যেতাম। এবং শুটিং এর অবসরে আমি ওই এটা ইন্দ্রপুরী স্টুডিওতে হতো, ওই স্টুডিওর ফ্লোরের বাইরে ওখানে অনিল চৌধুরী, ওনার যে প্রোডাকশন ম্যানেজার, উনি বসে থাকতেন। তা আমি ওই অনিলদার কাছে বসে সত্যজিৎ রায়ের পুরনো গল্প শুনতাম,
যে ওনার সঙ্গে কি করে কি হলো, কি অভিজ্ঞতা, কবে থেকে ওনার সঙ্গে যোগাযোগ, পথের পাঁচালী শুটিং এর লোকেশন দেখতে গিয়ে কি হয়েছে, নানা রকমের খবর টবর। তা আমি সেইগুলো এসে নির্মল্যবাবুকে বলতাম যে অনিল বাবুর কিন্তু অসাধারণ অভিজ্ঞতা, এবং উনি তো সেই প্রথম পথের পাঁচালী থেকে তখন ঘরে বাইরে হচ্ছে, ঘরে বাইরে পর্যন্ত সমস্ত ছবির প্রোডাকশন ম্যানেজার, সমস্ত কাজকর্ম তো উনি দেখতেন। আপনি ওনাকে দিয়ে একটা লেখান না। তা আমার মনে আছে, তো উনি সেই সমস্ত শুনে যে উনি একদিন আমি আর উনি রোববার ওনার অনিল চৌধুরী কসবার বাড়িতে গেলাম, এবং সত্যি বলতে কি আমি না, আমার একটা কালচারাল শক হয়েছিল অনিল চৌধুরীর বাড়ি দেখে, যে সত্যজিৎ রায়ের প্রোডাকশন ম্যানেজার, তার বাড়ি হচ্ছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের চাইতেও মানে কি বলবো তার বাড়ির অবস্থা। তো উনি উনি বিয়ে করেননি। তা যাই হোক, তা সেইখানে আমি আর নির্মাল্যবাবু ওনাকে প্রশ্ন করে করে নানা রকমের ঘটনা জেনে নিতাম, সেগুলো টেপ হতো, ফলে সেইগুলো নিয়ে একটা লেখা বেরোয়। এবং সেই প্রথম কিন্তু এক্ষণে একটি চিত্রনাট্য বেরোলো, শুধু চিত্রনাট্য নয়, তার আগে যে কটা চিত্রনাট্য বেরিয়েছে শুধু চিত্রনাট্য বেরিয়েছে, কিন্তু পথের পাঁচালীতে সেটা হচ্ছে চিত্রনাট্য বেরোলো, তার সঙ্গে পরিচালকের দৃষ্টিকোণে একটা লেখা বেরোলো, অনিল চৌধুরীর অভিজ্ঞতা নিয়ে একটা লেখা বেরোলো, আর আমার পথের পাঁচালী প্রসঙ্গ কথা বলে, এবং পথের পাঁচালী কবে থেকে শুটিং, কি কি রিয়াকশন, কতটা জনপ্রিয়, কতদিন চলেছে, কত সপ্তাহ চলেছে, তার হিসেব নিকেশ, এবং তার সঙ্গে পথের পাঁচালী কি কি পুরস্কার পেয়েছে দেশি এবং বিদেশি, তার একটা সম্পূর্ণ জিনিস বেরোলো। এবং তারপরে আমি নির্মলবাবুর সঙ্গে কথা বলেছিলাম যে দেখুন, খেরোর খাতা দেখে চিত্রনাট্য লেখাটা বোধহয় ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে একজন পরিচালক কি ভেবেছিলেন আর ফিল্মটা কি দাঁড়ালো, এটা ঠিক আছে, কিন্তু একটি ফিল্মের চিত্রনাট্য যদি ঠিক করতে হয় তাহলে কিন্তু ফিল্মটা দেখে করতে হবে। তা উনি, এবং সেই প্রসঙ্গেই আমাদের মধ্যে আলোচনা হয় যে আমি বলেছিলাম যে সেন্সর স্ক্রিপ্ট, আপনারা জানেন যে যখন কোনো ছবি সেন্সরে জমা দিতে হয় তার সঙ্গে তার চিত্রনাট্যটাও জমা দিতে হয় লিখে, এবং সেটা ওই ছবি দেখে রিল অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা করতো। ফলে সেটা হচ্ছে ফিল্মটার একদম পুরোপুরি একটি প্রামাণিক চিত্রনাট্য। কিন্তু সেখানে সংলাপটা বেশি থাকতো, ফিল্মের যে বর্ণনা সেটা খুব একটা থাকতো না। আর এই সেন্সর স্ক্রিপ্ট কিন্তু যে কেউ সেন্সরের কাছ থেকে নিয়ে আসতে পারে না কপি, তার জন্য প্রডিউসার এবং পরিচালকের সই চাই দরখাস্ততে। তা সেটা নির্মলবাবুর পক্ষে খুব সহজ ছিল, কারণ সত্যজিৎ রায় সই করে দিতেন এবং প্রডিউসাররা তো অবশ্যই সই করে দিতেন। এবং পথের পাঁচালীর পর বেশ কয়েকটা চিত্রনাট্য বেরোয়, সেইটা কিন্তু, আর ওই মুদ্রণযোগ্য চিত্রনাট্য করতে গেলে কিন্তু একটা পরিশ্রমের কাজ, সেটা হচ্ছে ওই সেন্সর স্ক্রিপ্ট দেখে, ছবিটা দেখে টেপ করে এবং নোট নিয়ে, এই তিনটে জিনিস মিলিয়ে এই চিত্রনাট্যটা মুদ্রণযোগ্য করে লিখতে হয়। এবং এবং আমার খুব ভালোবাসা এবং আগ্রহের বিষয় ছিল বলে আমি এইটা সানন্দে করতাম। এবং বেশ কয়েকটা ছবি আমার মনে আছে, যে জলসাঘর, তারপরে সত্যজিতের চিত্রনাট্যে বাক্সবদল, গুপি গাইন বাঘা বাইন, এরকম বেশ কয়েকটা ছবি চিত্রনাট্য কিন্তু আমি এইভাবে লিখে দিয়েছিলাম। এবং একটা জিনিস বলি, যে আমি যেটা লিখে দিলাম সেটাই কিন্তু ছাপা হতো না। আমি প্রথমে লিখে দিতাম, সেটা সত্যজিৎ রায় দেখতেন, দেখে উনি সেটা এডিট করতেন, এবং অধ্যায়গুলো, মানে চিত্রনাট্য তো রিল অনুযায়ী হতে পারে না, চিত্রনাট্য অধ্যায় অনুযায়ী হতে পারে একটা ফিল্ম। সত্যজিৎ রায় সেই অধ্যায়গুলো 1, 2, 3, 4 এগুলো নিজে করে দিতেন, এবং সেটা এডিট করে দেওয়ার পর সেইটা কিন্তু ছাপা হতো। আচ্ছা, এরপর আমরা একটা অন্য প্রসঙ্গে আসি, সরাসরি তার সঙ্গে কাজ করবার প্রসঙ্গ। আমরা দেখছি যে সুকুমার সাহিত্য সমগ্র 1988 সালে প্রকাশিত হলো, তার ভূমিকায় সত্যজিৎ আপনার কথা লিখেছেন।
তো আপনি নানান ভাবে আপনি ইনপুট দিয়েছিলেন এই বইটা করবার ক্ষেত্রে। আপনি কিভাবে সত্যজিৎ রায়কে এই বই করবার ক্ষেত্রে সাহায্য করেছিলেন? আচ্ছা, প্রথমে বলি যে এই সিএলআর জেমস বলে একজন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেট লেখক, তিনি একটি কথা বলেছিলেন। তিনি তাকে ক্রিকেটের সবচেয়ে শ্রেষ্ঠ লেখক বলা হতো। তিনি একটা কথা বলতেন যে হি হু নোজ অনলি ক্রিকেট, হি নোজ নাথিং অ্যাবাউট ক্রিকেট। মানে যে শুধু ক্রিকেট জানে সে ক্রিকেটের সম্বন্ধে কিচ্ছু জানে না। তেমনি যে শুধু সত্যজিৎ জানে সে সত্যজিৎ সম্বন্ধে কিচ্ছু জানে না। ফলে সত্যজিৎকে জানতে হলে কিন্তু সুকুমার রায় জানতে হবে, উপেন্দ্র কিশোর জানতে হবে, নন্দলাল বসু জানতে হবে, বিনোদ বিহারী মুখোপাধ্যায় জানতে হবে, রবীন্দ্রনাথ জানতে হবে। ফলে আমার সাধ্যমতো আমি এগুলোর প্রতিও আগ্রহী হয়ে পড়ি, এগুলো একটু একটু করে পড়ি, দেখি, শিখি। নন্দলাল বসু, বিনোদ বিহারীর ছবি দেখি, সুকুমার রায় বারবার পড়ি, উপেন্দ্র কিশোর বারবার পড়ি, পড়ে সূত্র খোঁজবার চেষ্টা করি কিভাবে সত্যজিতের জীবনে এরা এসছেন। এবং এই করতে করতেই কিন্তু সুকুমার রায়ের প্রতি আমার আগ্রহ জন্মায়। এবং পুরনো বইয়ের দোকান থেকে আমি পুরনো সন্দেশ পাই। 1913 উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যখন সন্দেশ বার করে, 1913 থেকে আমার বেশ কয়েক বছরের সন্দেশ আমি সংগ্রহ করি এবং সেগুলো পাতা উল্টে যায়, পড়ি। সুকুমার রায় রচনাবলী যখন বেরোয় তার সঙ্গে মিলিয়ে দেখি যে সন্দেশের লেখা এবং বইয়ের লেখা এক কিনা, ছবিগুলো মেলাবার চেষ্টা করি এইরকম ভাবে। আর এগুলোই হচ্ছে আমার অবসর কাটানোর মানে কাজ আর কি। এবং আমি তো কখনো লিখতাম না, ফলে এগুলো দেখেই আমার চমৎকার সময় কাটতো, খুব আনন্দ পেতাম ভেতরে ভেতরে। একটা বেশ, আপনি তো অবশ্যই জানেন যে একটা ভালো বই পড়লে, একটা ভালো ছবি দেখলে, একটা ভালো ফিল্ম দেখলে ভেতরে তো একটা বেশ অদ্ভুত রিয়াকশন হয়। আমি এই কাজগুলো এই এই দেখতে দেখতে আমার এগুলো ভালো লাগে। এবং আমি সন্দেশ দেখতে দেখতে সন্দেশ রচনাবলী কিনেছি, সেগুলো পড়েছি। এবং সন্দেশ পত্রিকা যখন দেখতে দেখতে হঠাৎ মনে হলো এই কবিতাটা তো আমি পড়িনি। এবার সেটা সন্দেশ পত্রিকায় খুঁজে, এই সন্দেশ রচনাবলীতে, এই সুকুমার রচনাবলীতে খুঁজে বার করার চেষ্টা করতে গিয়ে দেখলাম নেই। ফলে এইরকম বেশ কিছু লেখা আমি দেখলাম যেটা দুখণ্ডে, তখন দুখণ্ডে বেরিয়েছিল সুকুমার রচনাবলী, তাতে নেই। এবং সেগুলো মাঝে মাঝে মানিকদাকে গিয়ে বলতো, মানিকদা এটা পেলাম, এটা তো নেই রচনাবলীতে। তো উনি সেটা জানতেন। ফলে উনি কথা ছিল আসলে 3 খণ্ডে বেরোবে, কিন্তু পার্থ বসু ওনাকে হেল্প করেছিল রচনাবলী সম্পাদনায়। কিন্তু 2 খণ্ড বেরোবার পর আর সেই রচনাবলী বেরোয়নি। ফলে সত্যজিতের এই সুকুমার রায় সেন্টিনারিতে যখন রচনাবলী 3rd খণ্ড বেরোবার কথা হলো, তখন সত্যজিৎ রায় তো মানে কি বলবো, মানে মূল কাজটা তো করতেন না, উনি সেটা দেখে দিতেন। কিন্তু মূল কাজটা যেটা সেই সময় সুকুমার বিশেষজ্ঞ বলতে যাকে বোঝানো হতো, একটি মাত্র মানুষ, তিনি হচ্ছেন সিদ্ধার্থ ঘোষ। সিদ্ধার্থ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই সুকুমার রচনাবলীর কাজটা সম্পূর্ণ করতে। এবং তখন উনি আমাকে ডাকেন একদিন, ডেকে বলেন তুমি সিদ্ধার্থকে একটু হেল্প করো। নির্মল আচার্যও ছিলেন তার মধ্যে, তুমি ওদের একটু হেল্প করো। মানে অবশ্যই। ফলে তাদের আমি কিছু হেল্প করি। ফলে এই কারণেই সত্যজিৎ রায় যখন ওই 3য় খণ্ডটা বেরোলো, তখন কিন্তু উনি, এবং সত্যজিৎ রায়ের মানুষটাকে তো আমি দেখেছি, মানে কেউ যদি ওকে একটা লাইনও কেউ হেল্প করে খুঁজে দিতে, উনি কিন্তু তার নাম অবশ্যই সেই বইতে কিন্তু কৃতজ্ঞতা স্বীকারে দিতেন। এবং আমার মনে আছে যখন আর ফিল্ম দেয়ার ফিল্ম বেরোয়, তাতে দেখবেন কৃতজ্ঞতা স্বীকারে বেশ কয়েকজনের নাম আছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তাকে সাহায্য করেছে। এবং সেই কারণেই যখন সুকুমার রচনাবলী 3য় খণ্ড বেরোলো, তাতে সম্পাদক এর বিবৃতি হিসেবে সত্যজিৎ আমার নাম উল্লেখ করেছিলেন। এবং আরো মুশকিল হচ্ছে যে ওই লেখাগুলো দেবার পরেও বেশ কিছু লেখা কিন্তু আমি পরে আরো পাই। ফলে অনেক পরে, রচনাবলীটা বেরোবার প্রায় বছর 8 পরে
আমি কিন্তু আরো কিছু লেখা পাই সুকুমার রায়, সেটা শারদীয় আজকালে অগ্রন্থিত সুকুমার বলে আমি পার করেছিলাম, 10টা লেখা ছিল। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে দেবাশিস দা আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ। আপনি এতটা সময় দিলেন, আমাদের সঙ্গে আড্ডা দিলেন, কথা বললেন। আপনি খুব ভালো থাকবেন। আমাদের সঙ্গে ছিলেন দেবাশিস মুখোপাধ্যায়। আজকে প্রথম পর্ব, আগামী পর্বে আমরা বাকিটা শুনবো।